অপারেশন ডেভিল হান্টে ১৩০৮ জন গ্রেপ্তার। গাজীপুরে অস্ত্র মজুত করেছে সন্ত্রাসীরা বলছে পুলিশ। শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত বিএনপি। ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ভারতের বিবৃতি অনাকাঙ্ক্ষিত অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়ার আহ্বান। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই হবে জুলাই চার্টার। সবার আগে প্রশাসনের সংস্কার চান ছাত্রনেতারা। সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজ ছাত্রদের সংঘর্ষ, ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি। স্বাগত জানাচ্ছি বিরোধী সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোমণি শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে সন্ত্রাসীরা অস্ত্রের মজুদ করেছে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। বলেন এর পেছনে সাবেক মেয়র ও পুলিশের সাবেক আইজিবির ইন্ধন রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মী সহ ৮২ জনকে আটক করা হয়েছে। গাজীপুরের ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাত থেকে শুরু হওয়া অভিযানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বড় বড় নেতাদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে। তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে, মজুত করা হচ্ছে অস্ত্রের। গাজীপুরের সাবেক মেয়র এবং সাবেক আইজিপির বিরুদ্ধেও অভিযোগ তার। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। অশান্ত করতে চায় জনগণকে, অস্বস্তি করতে চায় জনগণকে, ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে সন্ত্রাসীদের ঠেকাতে পুলিশ প্রশাসনের সাথে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের এই হুমকির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে এবং প্রতিরোধ করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। ধীরাশ্রমের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির আশপাশে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। বেশিরভাগ বাড়িঘরে ঝুলছে তালা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশে ১৩০৮ জন গ্রেপ্তার হয়েছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের ধরতেই এই অভিযান। অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিনই চলবে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, অপরাধে জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা। এতে পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত। রোববার খামারবাড়ির মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এসে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিনই চলবে এই অভিযান। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুর হামলায় জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। পরে অপারেশন ডেভিল হান্টের যৌক্তিকতা প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব জানান, যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের আইনের আওতায় আনতেই এই অভিযান। এছাড়া অপরাধে জড়িত সব পুলিশ সদস্যদের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে
ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। এর মধ্যেই আসে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার তৈরি করা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে তিনি আরো জানান, অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি। এদিকে নজরুল ইসলাম খান জানিয়েছেন, কোনো সংস্কার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিরোধিতা করা হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাকে দুষছেন তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে প্রতিরোধ করা হবে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি মন্তব্য করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা 6 মাসেই প্রমাণ হয়েছে। আমরা কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই করছি। আমরা বিচারের আওতায় আনতে চাই, আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না, তাই বলে আমি নির্বাচন করবো না, এমন তো হয় না। দাবি আদায়ে বিএনপি আবারও রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে আবারও আগের মতোই নির্বাচন হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে RFED মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না ইসি। নির্বাচন কমিশন বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর বার্ষিক সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি করেন সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাবের সমালোচনা। তার কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না উল্লেখ করে সিইসি জানান, কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও হবে সেই আগের মতোই নির্বাচন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেয়া ওয়াদা পালন করবে ইসি। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এর আগে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক এই 3 বিভাগে দেয়া হয় পুরস্কার। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচনী গণহত্যা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই জন্য মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন সবাই চায়, তবে মৌলিক সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিকে সমর্থন করে না জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখনই আইনশৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্টে দেশের জনগণ পাশে থাকবে বলেও জানান তিনি। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। যারা আওয়ামী লীগের নেতাদের পালাতে সাহায্য করেছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, বেশিরভাগ নেতাই 5 এবং 8 আগস্ট পালিয়েছেন। তখন সরকার ছিল না, পুলিশ অকার্যকর ছিল। প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, প্রায় সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। জানান, ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরানো যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে যোগাযোগ করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করে হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করে হোক, যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সংস্কারের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আগামী সপ্তাহে। এরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার, যার আলোকে সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনকে ঢেলে সাজানোর জোর দাবি ছাত্র নেতাদের। একই সঙ্গে দ্রুততম সময়ে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চান তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈর শাসনের পতনের পর ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে 6টি সংস্কার কমিশন গঠন করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এরই মধ্যে প্রকাশ হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, জনপ্রশাসনের পদোন্নতি, পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো সহ 2000-এর মতো সুপারিশ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, এসব সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শিগগিরই। রাজনৈতিক দলের সাথে আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার, এর আলোকেই সংস্কার সুপারিশ বাস্তবায়ন। ন্যাশনাল কনসেনসাস কমিশন, এটার কাজটা হবে হচ্ছে যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা স্টেক হোল্ডারগুলোর সাথে এই যে 6টা কমিশনের যে রিপোর্ট হলো সেই রিপোর্টগুলো নিয়ে বসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন, অনেক কাজের বাধাই আমলাতন্ত্র। আমলাদের অনেকেই সরকারকে সহযোগিতা করছেন না। তাই সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। আমলাতন্ত্রের বর্তমান ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা কঠিন। যেই সরকারই আসুক না কেন, তাদের যে ম্যান্ডেটই থাকুক না কেন, তাদের যতগুলো কর্মসূচি থাকুক না কেন, যদি আপনার এই বিদ্যমান এই দেউলিয়াত্বপূর্ণ এবং এই রুলিং মেন্টালিটি সম্পন্ন আমলাতন্ত্র থাকে, কোনো রাজনৈতিক দলই প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনো সরকারই প্রপারলি ফাংশন করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারের পাশাপাশি জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সবার আগে প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে কি আমরা কখনো ভাবতে পারি যে আমরা আবার সেই ধরনের একটা কারাগারের মধ্যে পড়ে যাই? একটা স্বৈরতান্ত্রিক যে কর্তৃত্ববাদী ফেসিবাদী সমাজ ব্যবস্থা আমরা ছিলাম, সেই ফেসিবাদী কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই, এবং সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে আমাদের ঐক্য লাগবেই। গত 16 বছরের গুম, খুন, ভোটাধিকার হরণে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের কয়েকটি মামলা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে চলতি মাসেই। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। রোববার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রসিকিউটররা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।
জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে ৩ শতাধিক। এর মধ্যে মামলা হয়েছে 18টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 122 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 36 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন 9 সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের 55 কর্মকর্তা ও কনস্টেবল। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন-রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশানে নির্বিচারে গুলি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা সহ আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর মধ্যে উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে 3:30টায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সর্বশেষ তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানায় সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানার খবর ফাঁস হয়ে আসামিরা যাতে গা ঢাকা দিতে না পারে সেজন্য সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বর নিয়ে ভারতের প্রতিক্রিয়া অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেয় না বাংলাদেশ সরকার। অন্যদের কাছ থেকেও একই আচরণ আশা করে ঢাকা। বিকেলে মন্ত্রণালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রফিকুল আলম। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগ বাড়িয়ে দিল্লির এমন প্রতিক্রিয়ায় বিরক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানিয়েছেন, ভারতে নানা অপ্রীতিকর ঘটনা ঘটলেও মন্তব্য দেয় না বাংলাদেশ, কারণ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলায় না ঢাকা। 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়ার ঘটনায় দালাল চক্র সম্পৃক্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে সোলেমান কবির নামে এক বাংলাদেশি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নেয়। পরে দূতাবাস তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ করে। এক পর্যায়ে তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, দুদিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 11 থেকে 13 ফেব্রুয়ারি 2000। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। বিকেল 4টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জেরে সংঘর্ষের শুরু বলে দাবি কলেজটির শিক্ষার্থীদের। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। আইডিয়ালের শিক্ষার্থীরা জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই দুই কলেজের মধ্যে উত্তেজনা চলছে। রোববার বিকেলে শুরু হয় সংঘর্ষ, এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাও পরিস্থিতি বেগতিক হওয়ার কারণ হিসেবে দেখছেন তারা। তবে পুলিশ বল প্রয়োগ নয়, কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক করতে চায় পরিস্থিতি। সংঘর্ষের কারণে 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী এবং চালকদের।
রমজান উপলক্ষে কাল থেকে খোলা ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। জানুয়ারিতে পণ্য বিক্রি বন্ধ রাখে টিসিবি। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্য শহরেও চালু হবে। খোলা ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকায়, চিনি 70 টাকা, মসুর ডাল 60, ছোলা 60 ও খেজুর 155 টাকা কেজি দরে বিক্রি হবে। নির্ধারিত স্থানের ট্রাক থেকে এসব পণ্য সবাই কিনতে পারবে। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমেও কেনা যাবে। এদিকে এই মাসে নতুন 6 লাখ স্মার্ট কার্ড বিতরণ করবে টিসিবি। তিস্তা মহাপরিকল্পনায় কি থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে তিস্তা পাড়ের বাসিন্দারা। আপাতত ভাঙন রোধে 45 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এই কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তির আলো মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকার শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করবে বলে জানান তিনি। এই তিস্তায় 45 কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে। মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। টঙ্গী ময়দানে আনুষ্ঠানিকভাবে ইজতেমা করার অনুমতি পেয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। রোববার তাদের কাছে মাঠ হস্তান্তর করে গাজীপুর জেলা প্রশাসন। এরপরই ময়দানে ইজতেমার প্রস্তুতির কাজ শুরু করেন সাদ অনুসারীরা। তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। আয়োজনে মাওলানা সাদের অনুসারীরা। তাদের ইজতেমা আয়োজন নিয়ে নানা ধোঁয়াশা থাকলেও রোববার আনুষ্ঠানিকভাবে মাঠ হস্তান্তর করে গাজীপুর জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাদ অনুসারীরা ইজতেমা করতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। মাওলানা জুবাইরের অনুসারীদের মতো তাদেরও নিরাপত্তা সহ সব সহায়তার আশ্বাস প্রশাসনের। ওনারা 14, 15 এবং 16 তারিখে ইজতেমা আয়োজন করবেন, তার জন্য তাদের কাছে আমরা মাঠ হস্তান্তর করলাম প্রশাসনের পক্ষ থেকে। তাদের কি নিরাপত্তার বিষয়টা কিভাবে? এখানে অন্যান্য বার যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয়, সরকার সেইভাবেই তাদেরকে ইজতেমা আয়োজনের জন্য সকল বিষয় করছে। এইটাই আমাদের কাছে এখন পর্যন্ত আছে। ইজতেমা হলে তো সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য লজিস্টিক্সের দেওয়ার জন্য যেসব ডিপার্টমেন্ট থাকবে তারা তো সবাই থাকবে এখানে। মাঠ বুঝে পেয়ে প্রস্তুতির কাজ শুরু করেন মাওলানা সাদের অনুসারীরা। এবার ইজতেমা করলে আগামী বছর করতে পারবেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শর্ত নিয়ে এখনই ভাবছেন না তারা। বলছেন, সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করাই তাদের অগ্রাধিকার। আমরা তো আশা করব যে আমরা এখানে ইজতেমা করব, 60-70 বছর হলে আমরা এখানে ইজতেমা করে আসতেছি, এখানে ইজতেমা করবো এর তো আশা রাখি আমরা। আমাদের বড়দের এবং সরকারের মধ্যে আলোচনা হয়েছে, চিঠি হয়েছে, সেটার আলোকে আমরা এই 14-15 তারিখে আমরা এই ময়দানটা নিলাম এবং এই জিনিস এই অবস্থায় আমরা 18 তারিখে প্রশাসনের কাছে বুঝে দেব। এরই মধ্যে ইজতেমা ময়দানের 160 একর জায়গা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মুসল্লিদের জন্য সার্বক্ষণিক পানি ও বিদ্যুৎ সরবরাহ থাকবে। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আর এই ছিল বিরোধীহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।